উফ, যা সাড়ে সর্বনাশটা আমার করেই দিল ম্যান্ডি, পুরো সাড়ে সর্বনাশটা করে দিল। আরে তোমরা বুঝতে পারো নি, টাইটেলে লিখে দিয়েছে রুনাদি, প্রত্যেক দিন এমনি বোতল বলে যাচ্ছে চাটা চাটা চাটা, চাটছে, এরমভাবে চাটছে, ওরমভাবে চাটছে, এইভাবে চেটে দিচ্ছে, ওইভাবে সাফ করে দিচ্ছে, চেটে যাচ্ছে চেটে যাচ্ছে, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার চেটে যাচ্ছে চেটে যাচ্ছে চেটে যাচ্ছে। আর আজকের ম্যান্ডি সেখানে পুরো টাইটেলে নাম লিখে দিল, এবং শুধু তাই নয়, সেখানে বলল রুনাদির ভিডিও আমার ভালো লাগে, স্পষ্টবাদী। ব্যাস, আর কে পায় বোতলকে? এইবার তো বলবো এই দেখো চাটছে, পুরো চাটছে পুরো চাটছে, ওই জন্য ওকে স্পষ্টবাদী মনে হচ্ছে। ওকে চাটছে বলে এত চাটছে এত চাটছে এত চাটছে, তার জন্য তাকে ভালো লাগছে বলছে। হ্যাঁ, কারণ তার বক্তব্য তাকেই শুধু ভালো বলবে। কারণ আজও বলেছে যে একটা সময় আমার ভিডিও খুব ভালো লাগতো, তখন আমি মারুকে নিয়ে ভিডিও করতাম বলে, আর এখন আমার ভিডিও রাক্ষসীর মতো লাগছে। আর সেইখানে ম্যান্ডু এসে বলছে রুনাদির ভিডিও আমার ভালো লাগছে, তিনি স্পষ্টবাদী। হ্যাঁ, যেগুলো যেগুলো ভুল বলেছে বা যেগুলো যেগুলো আমার পছন্দ হচ্ছে না, আমি সেগুলো এসে সেই ব্যাপারগুলো নিয়ে কথা বলছি, কিন্তু তার ভিডিও আমার ভালো লাগে। এই যে ভালো লাগে আর এই যে স্পষ্ট বক্তা, এই দুটো কথা বলেছে, ব্যাস চাটছি বলে তো বলেছে ম্যান্ডু, এটাই বলবে। এবং তোমরা দেখেছো কিছুদিন আগে বলেছিল ভিডিও নাকি হেসে হেসে করলে নাকি সেটা ভিডিও হয় না, ভিডিও নাকি কন্ট্রোভার্সি ভিডিও নাকি তোর ফোরকে করতে হয়, ওর মতো করে দাঁত মুখ খিঁচিয়ে একদম রক্তচোষা পাবলিকের মতো যদি তুমি ভিডিও করো, তাহলে তুমি হচ্ছে রিয়েল কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আর আমার মতো যদি করে ভিডিও করো, তার মানে চেটে শুটে সাফ করছো। যদি আমি বলে দিয়েছি যে আমি কিন্তু ওকে নিয়েও ভিডিও করেই করি, ব্যাস, তাহলে তোকেও আমি ছাড়ছি। কিন্তু না, ওর বেলা ওর এগেনস্টে বলছি, কিন্তু ম্যান্ডোকে নিয়ে করে ভিডিও করলেই সেটা চাটা ভিডিও হয়ে যায়। এইবার তো পরিষ্কার বলো, এই যে যাদের যাদের নাম করেছে তাদের সবাইকে চাটছে, সবাইকে চাটছে। কিন্তু ম্যান্ডির যেখানে যেখানে আমার কথাগুলোতে ওর অবজেকশন আছে, সেগুলো কিন্তু ও বলেছে। প্রথম যেটা বলেছে পাপড়ির ব্যাপারে, আমি পাপড়ির ব্যাপারে বলেছিলাম যে আজকে তোমাকে আসমানের বইয়ের বাড়ি ছুটতে হয়েছে এই জন্য কারণ তুমি গ্রুপে তার নিন্দা করেছো। এবার ম্যান্ডি বলছে না, আমি তো গ্রুপে নিন্দা করিনি, আমি শুধু বলেছিলাম যে ওর গয়নার দাম বেশি নেয়, কিন্তু গয়নার কোয়ালিটি নিয়ে আমি একটা কথাও বলিনি। কিন্তু ভাই ম্যান্ডি, এটা তো বোতল দিদি আমাদেরকে বলেছে যে তুমি নাকি গয়না বাজে ফাজে এসব বলেছিলে, সেই পরিপ্রেক্ষিতে আমি কথাটা বলেছি। এইবার যদি মানে বোতল মিথ্যা কথা বলে, সেটা তো আমার কাছে কোনো প্রুফ নেই, তোমার কথারও প্রুফ নেই, ওর কথারও প্রুফ নেই, তাহলে প্রুফ ছাড়া ও বলেছে বলে আমি সেই কথাটা বলেছি, বুঝতে পেরেছো? আচ্ছা গেল। 2 নম্বর কথা হচ্ছে এই যে কাজের কথাটা, আমি তোমাকে জিজ্ঞেসে করেছি যে তোমাদের ওখানে কি ওরকম পাওয়া যায়, কারণ তোমাকে ওখানে একজন কমেন্ট করেছিল যে আমাদের ওখানে যেদিন কাজ করবে সেদিনের পয়সা এরমভাবে নেওয়া যায়। তো আমি বলেছিলাম আমাদের এখানে পাওয়া যায় না ওরকম মানে কাজ, যদি তুমি আয়া সেন্টার থেকে নাও তাহলে আলাদা কথা, সেক্ষেত্রে তাদের রোজ ওই 100 টাকা নয়, তাদের রোজ 350-র উপরে, ঠিক আছে, এটাই আমি জানি। এবারে কথাটা হচ্ছে যদি তুমি ওই 100 টাকা করে দাও তাহলে তোমাকে সেটা বলে নিতে হবে। তা তুমি বলছো আমি বলেই নিয়েছি যে তুমি এরকম কাজ করবে সেরকম। আমি বলেছি যে তুমি তো বলে নিয়েছো যে 7 দিন হোক 15 দিন হোক 4 দিন হোক 5 দিন হোক কাজে নিচ্ছ। তো এবারে যদি যেই না মাসি এসেছে তুমি যদি তাকে ছাড়িয়ে দাও, তাহলে কি তুমি পরবর্তীকালে আর তাকে পাবে? বাট তুমি সেটা বলে দিলে যে হ্যাঁ আমার তার সঙ্গে কথাই ছিল, যতদিন না মাসি আসবে ততদিন করবে, এইবার আমার যখন সময় সুযোগ হবে আমি তোমাকে ডেকে নেবো, ব্যাস হয়ে গেল, ফুরিয়ে গেল। তো সেটা তোমাকে আগেই নেগোসিয়েশন করতে হবে, কারণ তুমি যদি হট করে কাউকে ছাড়িয়ে দাও তাহলে পরবর্তীকালে তাকে তুমি আর পাবে না। এবং তুমি নিজেই স্বীকার করলে সে তোমাকে বলেছে যে আমি করি না, এটাই হয়, তারা চট করে ছাড়তে চায় না, ঠিক আছে। 100 টাকা রোজ দিয়ে যদি শুধু বাসন মাজা ঘর মোছা ঝাড় দেওয়া করাও, তাহলে সেক্ষেত্রে সেই কাজটা চট করে ছাড়বে না, তো স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্য আমি তোমাকে বলেছিলাম, এবার তোমার যদি আগে থাকতেই কথা বলা হয়ে থাকে এই ব্যাপারটা যে না ভাই আমার মাসি যদি 2 দিন পরই চলে আসে আমি তোমাকে 2 দিন পরই ছাড়িয়ে দেবো, তাহলে আমার সেখানে কিছু বলার নেই, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা গেল এটা। এইবার হচ্ছে কালো জিরের গল্প। দেখো আমি তো পনিরের রেসিপি একা করি না, আমি বহু পনিরের রেসিপি ইউটিউবে সার্চ করে দেখেছি, প্রচুর। কারণ যেহেতু আমার বাড়িতে অনেকেই পনির খেতে ভালোবাসে, প্রথম তো আমার ছেলে তো মানে একদম
পাগলের মতো ভালোবাসে, তার সঙ্গে সঙ্গে আমার বোনের মেয়েরাও ভালোবাসে, তাই আমি পনিরের রেসিপিটা করি। আর যেহেতু আমাদের টুইসডে করে আমরা নিরামিষ খাই, তো একবেলা অন্তত পনির হয়, মানে কোনো দিন সকাল বিকাল দুবেলার পনির হয়, আবার কোনো দিন শুধু রাত্রে পনির হয়, এরমই হয়। খুব কম আমাদের মানে মঙ্গলবার পনির হয় না, কারণ যেহেতু মঙ্গলবার মানে আমার ছেলে হচ্ছে মাছ মাংস ডিমের পোকা, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমাকে পনিরটা করতে হয় মঙ্গলবার দিনকে, তাই জন্য আমার পনিরের রেসিপি সার্চ করতে হয়। একই ধরনের একঘেয়ে রেসিপি করলে আবার পছন্দ হয় না ওনার, তার জন্যই আমি তোমাকে বলেছিলাম। আর পনিরের ডিশ যেহেতু আমাদের বাড়িতে প্রচুর বানানো হয় এবং আমি সেই জন্য ভিডিও দেখি, তো সেখানে কোথাও কালো জিরে দিয়ে রেসিপি দেখিনি, তার জন্য আমার বক্তব্য হচ্ছে হঠাৎ করে কালো জিরে আমি যতদূর জানি মাছে ফাছেতেই দেয় আর কি, তো সেই জন্য আমি বলেছিলাম। তো তুমি বললে যে আমি পনিরের রান্না, ছানার রান্না সব শ্বশুরবাড়ি থেকে শিখেছি, এবং শ্বশুরবাড়ির লোকেরা কালো জিরে দিয়ে রান্না করেছে, সেই দেখে আমি শিখেছি। তো তোমার কমেন্ট বক্সেও দেখলাম প্রচুর লোক লিখেছে হ্যাঁ তারাও নাকি কালো জিরে দিয়েই পনির রান্না করে, ইভেন আমাদের সমাধিও দেখলাম লিখেছে পনিরে আমি কালো জিরে দিই। তো জানি না, আমার এই রেসিপি মানে আমি অন্তত ইউটিউবে সার্চ করেও পাইনি, আর আমার আশেপাশেও লোককে দেখিনি, তার জন্য বলেছিলাম। তো তোমার বাড়ির যদি হয় তাহলে ঠিক আছে। তো বাই দ্য ওয়ে, তুমি কিন্তু শ্বশুরবাড়ির অন্য নিয়ম রুলস রেগুলেশন খুব একটা মানো না, কিন্তু রান্নার বেলায় তুমি শ্বশুরবাড়ির নিয়মগুলো একদম শিখেছো। ওদিকে জামা কাপড় তোলা, হ্যাঁ এটা সেটা, সেগুলো কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম করো। বলে যে আমার বাপের বাড়িতে আমি মাকে দেখেছি সন্ধেবেলাও জামা কাপড় মেলে রেখেছে, রাত্রিবেলা ওর মেলে রেখেছে, তো সেই জন্য আমি এটা শিখেছি। মানে তুমি হচ্ছে সুবিধাবাদী ম্যান্ডি, হ্যাঁ যখন দেখছো বাপের বাড়ির কায়দা কানুনগুলো করলে তোমাকে একটু কম কসরত করতে হবে সেটা নিয়েছে, আর যখন দেখেছো শ্বশুর বাড়ির রান্নাগুলো করলে আমার তাড়াতাড়ি আর কি সুন্দর সুন্দর মেনু হয়ে যাবে, তখন সেটা নিয়েছে। একেবারে সুবিধাবাদী বাটি, একদম ঠিক ধরেছি এটা। বাই দা ওয়ে, পেটে লাথি মারার কথা যেটা বলেছি সেটা তো সবাই বুঝেছো তোমরা, যে ওটা আমাদের ইয়ার্কি মেরেই বলেছি। যে খুশি ভিডিও করতে পারে, সে কন্ট্রোভার্সি করবে কি ব্লগিং করবে সেটা তার ম্যাটার, ঠিক আছে। এবার আমরা জানি ব্লগিং মানে কি, প্রতিদিনের কাজকর্মটা দেখানো, আর কন্ট্রোভার্সি মানে কি, যে কোনো একটা ভিডিওর জিনিস সেই জিস থেকে যেগুলো ঠিক যেগুলো ভুল সেগুলো নিয়ে কথা বলা, তাহলে তুমি অ্যাকচুয়ালি বসে কন্ট্রোভার্সি ভিডিওই করছো, ঠিক আছে। এইবার আমি শুনেছি এতদিন ধরে যে ব্লগিং আর কন্ট্রোভার্সির ভিডিওর চ্যানেল এক হয় না, তো আমি আমার নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে অনেকগুলো ব্লগিং দিয়েছি, এমনি শখে দিয়েছি, আমি জানি সেখান থেকে রেভিনিউ ইনকাম হবে না, এটা আমার বন্ধুদের কোনো রিকোয়েস্ট, প্লাস আমারও ইচ্ছা হয়েছে একটু ব্লগিং করে দেখি কেমন হয়, তো করেছি, ঠিক আছে। কিন্তু আমি এটা বলতে পারি আমার ব্লগিং করার মতো পেশেন্স লেভেল নেই, কারণ ব্লগিংয়ে ভালো খাটুনি আছে, হ্যাঁ। আর আমি যেহেতু কথা বলতে ভালোবাসি, কথা বলতে পছন্দ করি, তাই আমার কাছে কন্ট্রোভার্সি করাটা সোজা মনে হয়েছে ব্লগিংয়ের তুলনায়। এবার তাহলে ব্লগিং কি কাজ করা নয়? হ্যাঁ, ব্লগিং আমার করতে খুব ভালো লাগে, কারণ আমি কাজ করতে ভালোবাসি, কিন্তু ব্লগিংয়ের যে ভিডিওর চারিদিকে অ্যাঙ্গেলে করে ক্যামেরা সেট করা, এই ব্যাপারটায় আমি পাকাপোক্ত নই, আমি বুঝতে পারি না ঠিকভাবে কীভাবে ক্যামেরা সেট করতে হয়, এটা আমার খুব অস্বস্তি লাগে, এটা মেন ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে আমি এত বেশি কাজকর্ম এগুলো করে ফেলি, তো এডিটিংটা করে যে ছোটো করব ভিডিওটা, সেটা করতে পারি না, এটা আমার সমস্যা। আমার খুব ইচ্ছা আছে যদি আমার ছেলে বিয়ে করে আর বউটা যদি আমার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে, তাহলে আমি কাজ করব আর বউকে দিয়ে ভিডিও করাবো, মানে ক্যামেরা করাবো, তাহলে যদি আমি করতে পারি ব্লগিং। তো ইচ্ছা আছে যদি ছেলের বিয়ে হয় আর ছেলের বউ যদি আমার একটু মানে কোঅপারেট করার মেন্টালিটি রাখে এই ব্যাপারে, ঠিক আছে, তাহলে ওকে দিয়ে ক্যামেরা করিয়ে আমি কিছু ব্লগিং করবো, এবং ডেফিনেটলি একটা ব্লগিং চ্যানেল খুলবো যদি সে ক্যামেরা ফ্রেন্ডলি হয়। কারণ এই আমার বর আর ছেলে তো সাই, ওদের দিয়ে সেরকম একটা হয় না, কিন্তু বউ যেই হবে দেখবে ছেলে তখন পটে যাবে, তখন শ্বশুরমশাইকে আমি পটিয়ে নিয়ে মোটামুটি তখন একটা ব্লগিং করার ইচ্ছা আছে যদি ছেলের বউ হয়, কারণ আমার করতে ভালো লাগে, কিন্তু আমি কথা বলতে পারি বলে আমি কন্ট্রোভার্সিটা করেছি। আর ওই বললাম ক্যামেরাটা আমার ঠিক মানে করতে পারি না, কোথায় কী অ্যাঙ্গেলে কত কাটিং কতটা সুন্দর করে দেখাতে পারবো, ওই ক্যামেরা নিয়ে ঘুরে ওই একই রকম ক্যাটাগরির জিনিস দেখালে ভালো লাগে না দেখতে, ক্যামেরা সেট করে করতে হয়। আর আমি যেহেতু প্রচুর তাড়াহুড়োতে কাজ করি, তার জন্য আমার ওইভাবে ব্লগিং করতে গেলে তো অনেকটা সময় নিয়ে কাজ করতে, সেটা করতে পারি না।
তো যাই হোক, তোমার চ্যানেলে তুমি ব্লগিং কন্ট্রোভার্সি যদি একসাথে করো কোনো অসুবিধা নেই। আর আমি এটা খুব ভালো করে জানি যে রেগুলার বেসিস কন্ট্রোভার্সি করা প্রত্যেকটা জিনিস নিয়ে তোমার পক্ষে পসিবল নয়। তাহলে তুমি কেন কন্ট্রোভার্সিটা করছো? কারণ এইটাই হচ্ছে, তুমি একদম জেনুইন কথা বলেছো। সেটা হচ্ছে তোমার আগে মনে হতো যে যখন যার যে জিনিসটা দেখে তোমার মনে হতো না এই জিনিসটা ওরা ভুল বলছে বা কিছু করছে বা তোমার পছন্দ হচ্ছে না, তখন গিয়ে তুমি কি করতে, সেখানে গিয়ে কমেন্ট করে আসতে, ঠিক আছে? আর একটা সময় ব্যাপার ছিল, সেটা হচ্ছে তুমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করেও তাদেরকে বলতে, তাদের সঙ্গে কথোপকথন করতে। আর একটা ব্যাপার ছিল যেটা তুমি এখন করতে পারছো না, সেটা হচ্ছে গ্রুপেও এই কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলোর আলোচনা করতে। তো সেক্ষেত্রে তোমার যে ইচ্ছেটা থাকতো যে এইগুলোর আউটবাস্ট করার, সেগুলো সেখান দিয়ে পূরণ হয়ে যেত। বাট এখন তুমি বুঝেছো যে হোয়াটসঅ্যাপে কথা বললে কি প্রবলেমটা হয়, তার জন্য তুমি বলেছো হোয়াটসঅ্যাপ নৈব আর কমেন্ট করে আসারও কোনো দরকার নেই। হ্যাঁ, আমারও মনে হয় যে অ্যাজ আ ব্লগার তুমি যদি কারোর ভিডিও দেখো সেখানে গিয়ে কমেন্ট করে আসো তাহলে মুশকিল, সেটা নিয়ে আবার কন্ট্রোভার্সি হবে, দরকার নেই। অতএব তুমি তোমার নিজের যে বক্তব্যগুলো থাকে, বক্তব্যগুলো সেগুলো তুমি ভিডিওর মাধ্যমে বলতেই পারো, ঠিক আছে? তোমার যেগুলো ইচ্ছে বলার। আর এখন যেহেতু গ্রুপে বলতে পারছো না, ব্যাপারগুলো তো আমাদের তো যে কোনো জিনিসের আউটবাস্ট করতে হবে। সেই আউটবাস্ট করার জন্য তুমি ভিডিও করতে এসেছো এবং তোমার এখানে অনেকটা প্রফিট দেখেছো। কীরকম? কমেন্ট করলে তোমার কোনো প্রফিট নেই, হোয়াটসঅ্যাপেও যদি কথা বললে তোমার কোনো প্রফিট নেই, আর গ্রুপে করে তো দেখেইছো কীরকম হয়। তার থেকে বেটার যে আমি আমার বক্তব্য আমার ভিডিওর মাধ্যমে প্রকাশ করি। এবার ব্লগিংয়ে যদি সর্বক্ষণ তুমি এর ওর তার নিয়ে বক্তব্য রাখো, তাহলে তোমার ব্লগিং যারা দেখতে ভালোবাসে তারা বলবে এই তো তুমি শুধু বকে বকেই ব্লগিং শেষ করে দিলে, তাহলে কি লাভটা হলো? এবার বকে বকে 20 মিনিট 30 মিনিটের যদি তুমি কথা তোমার জমে থাকে, তার সঙ্গে যদি ব্লগিংয়ের 20-25 মিনিট হয়, 45 মিনিট 50 মিনিট প্রতিদিন ভিডিও হবে না, মানে অতটা বোর লাগবে লোকের। সেই জন্য তুমি এই বুদ্ধিটা বের করেছো যে যেরকম ব্লগিং আমি করব, যেরকম আমি ব্লগিংয়ে কন্ট্রোভার্সি ছোঁয়া দিচ্ছি দেবো, বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কন্ট্রোভার্সি দেখে আমার যদি কোনো বক্তব্য থাকে, তাহলে আমি পিওরলি একটা আলাদা ভিডিও করব, যেটা অবশ্যই কন্ট্রোভার্সি ভিডিও মানে তো বোঝোই নিশ্চয়ই, যে কোনো জিনিস নিয়ে বক্তব্য রাখা, সেটাই কন্ট্রোভার্সি। কোনো জিনিস কন্ট্রোভার্সিয়াল হচ্ছে সেটা নিয়েই কন্ট্রোভার্সি হচ্ছে। তো তুমি কি করছো? কন্ট্রোভার্সির উপরে কন্ট্রোভার্সি করছো, মানে যারা তোমাকে নিয়ে বলছে তাদেরকে তুমি অ্যান্সার ব্যাক করছো, অবশ্যই সেটাও কন্ট্রোভার্সিয়াল, কারণ তারা তো কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে বলছে আর তুমি তার এগেনস্টে উত্তর দিচ্ছ, অবশ্যই সেটাও কন্ট্রোভার্সিয়াল ভিডিও। কন্ট্রোভার্সির উপরে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছো, কোনো ব্লগিংয়ের উপরে কোনো তুমি ব্লগিং করছো না, কিন্তু এটা কন্ট্রোভার্সি ভিডিও। তো তুমি দেখলে যে আমি যদি ভিডিও করি তাহলে আমার একটা ভিডিও হয়ে যাবে, লোকে আমার দুবার প্রেজেন্সটা পছন্দও করছে, প্লাস আমি যে ভিডিও করব তার থেকে লোকে আবার কন্টেন্ট পাবে, ভালো কথা। তাহলে কন্টেন্টটা আমার রিলেটেডই হচ্ছে, মানে ম্যান্ডি ছাগেয়া, ম্যান্ডি ব্লগিং করছে, ম্যান্ডির এগেনস্টে সবাই ভিডিও করছে, আবার ম্যান্ডি সেই কন্ট্রোভার্সির এগেনস্টে আবার 2-4টে কথা বলছে। সে হতে পারে প্রতিদিন না, সপ্তাহে একটা হতে পারে, কিন্তু তুমি কিন্তু বলছো আমি করবো, ঠিক আছে? কারণ প্রতিদিন করা সম্ভব নয়, কিন্তু যখন তুমি দেখবে তোমার মুড থাকবে, তোমার সময় থাকবে, তুমি করতে পারবে, তাহলে কি হবে? তোমার ইনকামটাও হলো, তোমার বক্তব্যটাও রাখা হয়ে গেল, অন্য জায়গায় ওই হোয়াটসঅ্যাপে চ্যাটম্যাটও করতে হলো না, কমেন্ট করে কাউকে গিয়ে সেখানেও বক্তব্য রাখতে হলো না, কোনো গ্রুপের মধ্যেও হলো না, তাহলে তোমার মুনাফাটাও হলো, অথচ তোমার বক্তব্যটাও তুমি রাখতে পারলে, বলতে পারলে। তো এটা তোমার মতো বিজনেস মাইন্ডেড মেয়ের মনে আসাটাই খুব স্বাভাবিক, কারণ তুমি একটা কথা একদম বাস্তব বলেছো, কাল থেকে যদি ইউটিউব বলে আমাদেরকে পয়সা দেবে না, তাহলে আমরা কেউ আর ভিডিও করব না, এটাই বাস্তব। আমি এই কথাটা প্রথম দিন থেকে বলে আসছি, যত দিন থেকে ভিডিও করছি, যে আমরা এখানে ভিডিও করতে আসি পয়সার জন্য, ভিউজের জন্য, এবং আমাদের মূল টার্গেটই থাকে রেভিনিউ ইনকাম করা। কাকে ভালো বলছি, কাকে খারাপ বলছি, কতটা ঠিক করছি, তার সব কিছুর মূলেই হচ্ছে আমাদের রেভিনিউ। এখানে কেউ ভালোবেসে খারাপ বেশে ভিডিও করতে আসে না, এখানে সবাই নিজের স্বার্থেই ভিডিও করতে আসে, এটা বাস্তব কথা। এবং সেটা তুমি আজকের বলছো যে যদি কেউ আমাদের টাকা না দেয় তাহলে কি আমরা ভিডিও করব না, সে যে কেউ বলুক, তাহলে তখন সব ভালোবাসাও উড়ে যাবে, খারাপ বাসাও উড়ে যাবে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে তুমি একদম মানে ঠিকঠাক কাজ করছো, কারণ একটা বিজনেস মাইন্ডেড মেয়ের এরকমই মানসিকতা হওয়া উচিত। কারণ তুমি যদি কোথাও কমেন্ট করো সেটা তো লস, তাতে তো তুমি 5 পয়সাও পাবে না। তুমি যদি হোয়াটসঅ্যাপে চ্যাট করো, তোমার সময় এনার্জি দুটোই লস,
ঠিক আছে, কারণ তুমি সেখান থেকেও প্রফিট পাবে না, উল্টে সেগুলো নিয়ে আবার অন্যভাবে পিএনপিসি হবে। তাহলে ডাইরেক্ট আমি থ্রো করি না, সেখান দিয়ে আবার যদি কারোর কন্ট্রোভার্সি করার ইচ্ছা হয় করুক, আমি যেরকম করছি সেটা দিয়েও কন্ট্রোভার্সি করার ইচ্ছা হয়েছে কন্ট্রোভার্সি করছি, ঠিক আছে? তো সেটাই তুমি করছো। এবার তুমি আরও সবাইকেই বললে, আর এই পেটিলাতি কথাটা হচ্ছে পরিষ্কার ভুল। কারণ এটা নয় যে তুমি ভিডিও করছো বলে আমার ভিডিও চলবে না, এরকম নয়। তোমার ভিডিও তোমার ভিউয়ার্সরা তোমাকে পছন্দ করে দেখবে, আমার ভিডিও আমার ভিউয়ার্সরা আমাকে পছন্দ করে দেখবে। যদি আমার বক্তব্য তাদের ভালো লাগে তাহলে বলবে, বক্তব্য খারাপ লাগে বলবে। আজকেরই যেমন একজন আমাকে কমেন্ট করেছে, আমি বলেছি আপনার খারাপ লেগেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তো সেরকম অনেকেই আমাকে আমার ভিডিও দেখে এবং আমার ওখানে ভালো কমেন্ট করেছে, এমনও রয়েছে তারাও আবার আমাকে পরবর্তীকালে আমার কথা পছন্দ হয়নি সেখানে নেগেটিভ কমেন্ট করেছে। করতেই পারে, একটা মানুষের সমস্ত জিনিস সমস্ত কথা কারোর ভালো লাগবে এরকম তো নয়। আমরা ফ্যামিলির মধ্যে থাকি, সেখানে ফ্যামিলির মধ্যে আমার প্রত্যেকটা কথা আমার ফ্যামিলির লোকের সবার পছন্দ হয় না তো। যেটা পছন্দ হয় সেটাকে অ্যাপ্রিসিয়েট করে, যেটা পছন্দ হয় না সেটাকে কিন্তু মুখের উপর বলে। সেটা আমরা দেখতে পাচ্ছি না বলে বুঝতে পারছি না, এরকম সব জায়গায় হয়। তাই জন্যই তো গটিবাটি এক জায়গায় থাকলে ঝামেলা হয়, তাই কারণই তো। কারণ প্রত্যেকটা কথা তো করে না, তাহলে তো বলা হবে যে পুরো একদম যে যা বলছে হ্যাঁ 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 হ্যাঁ, যা বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দেঁতোটার মতো, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, দেঁতোটা বুঝতে পারছো তো, মামার কথা বলছি। তো যাই হোক, এবার একটা জিনিস দেখলাম, আমার এই ময়না টিয়া চন্দনা এই কথাটা এত লোকের মানে কাছে পৌঁছে গেছে, মানে এই নামটা এতটা অ্যাপ্রোপ্রিয়েট দিয়েছি আমি যে সবাই এই ময়না টিয়া চন্দনা করতে থাকে। এটা আমার খুব ভালো লাগে। আর এই ময়না টিয়া চন্দনা তোদেরকে আমি ফেমাস করে দিলাম, এটাও দেখ, ঠিক আছে? ক্রেডিট গোজ টু মি। আমারও মধ্যে একটু আমিত্ব জাহির করতে চাইছি, শুধু সবাই আমি 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 করবে, আমিও করি আমি 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 দিছি আমি দিছি আমি দিছি আমি দিছি। তো যাই হোক, এটা কিন্তু কন্ট্রোভার্সি নয়। এরম হেসে হেসে ভিডিও করা মানে 4টা ভিডিও, এটার মধ্যে কোনো কন্ট্রোভার্সি খুঁজতে যাবে না। কন্ট্রোভার্সি মানেই হচ্ছে তোমাকে তেড়ে ফুড়ে গালি দিয়ে বাজে কথা বলে হিংস্র দেখিয়ে একদম ভিতরের মধ্যে জ্বলন দেখিয়ে তোমাকে সেইভাবে লাভা উদ্গীরণ করতে হবে, নাহলে কিন্তু কন্ট্রোভার্সি হবে না। তাহলে যদি কন্ট্রোভার্সির প্রকৃত অর্থ খুঁজতে চাও তাহলে মামির ভিডিও দেখবে, কারণ মামি বোতল মামি আর কি, বোতল মামি যে ভিডিও করে চাক দেওয়াটা করে, সেই ভিডিও হচ্ছে আসল ভিডিও, ঠিক আছে? তবে আমি একটা কথা বলি, আমার কিছু ভিউয়ার্স আছে তারা কিন্তু আমার ওই সেদিনকে রাগান্বিত ভিডিওটা পছন্দ করেছে। হ্যাঁ, 2-4জন বলেছে কুল হও, তো অনেকেই রাগান্বিত ভিডিওটা পছন্দ করেছে এবং তাদের বক্তব্য অনুযায়ী যে ওই ভিডিওটা সাবাস হয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওটা আমার অরিজিনালিটি নয়, তো আমি কী করে ওরকম ভিডিও করবো? কারণ আমি নর্মালি এরকম। এইবার কখনো কখনো মানুষ যদি মানে রেগে যায় বা আউটবাস্ট করার চেষ্টা করে, খুব উত্তেজিত হয়ে যায়, তখন হয়তো সে একটা চাক দেফাট্টে ভিডিও করে দিল। কিন্তু আমি রিয়েলি তো আমি ওরকম করে করতে পারবো না, কারণ ওটা আমার ইমেজের সঙ্গে যায় না। আমি তো এরকম টাইপের ভিডিও করি, তো কী করে করবো চাক দেফাট্টে করে করে? পারবো না। তো মাঝে মধ্যে হয়ে যাবে, যখন হয়ে যাবে তখন আমরা হ্যাঁ, তবে ওই ভিডিওটায় লাইক ফাইক হেভি পড়েছিল, তার কারণ কি ওরকম মানে রগরাগে ভিডিও অনেকে দেখতে ভালোবাসে, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আবার কি মামিকে তুমি বলা যাবে না, তুমি এত ঠান্ডা হয়ে গেলে মামিকে তুমি কি মামির দলে হচ্ছ? মানে এদিকে বলছে মানে ম্যান্ডির চাটা দালাল হচ্ছি, ওদিকে কেউ বলছে আমি মামির ভালোবাসার পাত্রী হচ্ছে, মানে কুচবি কার দিকে যাচ্ছি আমি বুঝে পাচ্ছি না। আমি কারণ নই, এটা তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, আমি শুধু আমার আর আমার ফ্যামিলি মেম্বারদের, আর কারণ নই। না আমি ম্যান্ডির, না আমি বোতলের, কারণ এরা কে আমার, তারা আমার কন্টেন্ট, তার উপর বেশ করে কথা বলি, তার বাইরে এরা আমার কেউ লাগে না। না তো আমার ম্যান্ডির সঙ্গে পীড়িত করলে বেশি কিছু লাভ আছে, না তো আমার বোতলের সঙ্গে পীড়িত করলে আমার বেশি কিছু লাভ আছে। হ্যাঁ, যদি দেখতাম ম্যান্ডির সঙ্গে পীড়িত করে ম্যান্ডির 5 লাখের কিছু ভিউয়ার্স এসে মানে 5 লাখের মধ্যে 2.5 লাখ আমার কাছে শ্যুট করে চলে আসবে, ডেফিনেটলি করতাম, কারণ স্বার্থে। কিন্তু ম্যান্ডির ওরম করলে তো আমার কাছে ওই 2.5 লক্ষ চলে আসবে না, তাহলে আমি ম্যান্ডিকে চেটে আমার কী লাভ হবে, ঠিক আছে? আর রইল বাকি বোতলকে হাউমাউ করলে আমার কাছে কি বোতলের এগেন্স্ট যারা সবাই চলে আসবে লক্ষ লক্ষ লোকজন? না তো। তাহলে সব বেকার কথা। আমার যখন যেটাকে মনে হয় সেটা বলি, এবং তাতে আমাকে অনেকে বলেছে কখনো কখনো আমি নাকি বোতলের সঙ্গে শ্যুট করে ভালোবাসা বিনিময় করবার চেষ্টা করছি। বলছে হু কেয়ার্স। তো যাই হোক,
যেটা বলছিলাম ওয়েলকাম করেছি। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আমাকে আমার অনামা এবং শর্মিষ্ঠা এরা বলছে রাত জেগে জেগে ভিডিও করাটা ঠিক নয়, তুই এরমভাবে ভিডিও করছিস, শরীর খারাপ হয়ে যাবে। কথাটা ঠিক বলেছে, আমি কখনো অস্বীকার করি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাই সারাদিন আমার ভিডিও করার মতো এনার্জিও থাকে না, ইচ্ছেও থাকে না, মানে আমি সেই এনথ্রু পাই না, কারণ ওই যে বললাম না অনেক ডিস্টার্বিং এলিমেন্টস থাকে আর কি। তো রাত্রিবেলাটা এখন দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আমি একেবারে শান্ত পরিবেশ, প্লাস আমি এখন লাইভ করে উঠলাম, আমার তারপরে আমি আর কি ভিডিও দেখে ভিডিও করেছি, তো বুঝতেই পারছো যে অনেকটা রাত্রির হয়েই যাবে। তো এই ভিডিওগুলো শিডিউল করে রেখে তো আমি ভিডিওগুলো করে রাখি, তো আমার তাহলে একটু রাত্রির হবে, বুঝতেই পারছো। তো যদি সকালবেলা আমাকে ভিডিও দিতে হয় তাহলে আমাকে রাত জেগেই ভিডিও করতে হবে, আর যদি আমি সন্ধ্যে 6টা 6:30টার পর কখনো 7টার সময় ভিডিও দিই তখন আমি রাত জেগে ভিডিও করছি না, ঘুম পেয়ে গেছে বা কোনো কারণে ঘুমিয়ে পড়েছি তার জন্য আমি ভিডিও দিচ্ছি না, এরকম হয়। কন্টেন্ট থাকলে আমি চেষ্টা করি যে সকালবেলা একটা ভিডিও দিতে, কারণ আমি জানি বুঝি যে সকালবেলা একটা যদি ভিডিও দিয়ে দিই তাহলে একটা দায়িত্ব, বিশাল বড় একটা দায়িত্ব আমার কাঁধ থেকে নেমে যায়। তারপর আমি সন্ধ্যেবেলা অনেক দেরি করে দিলে লোকে খোঁজ খবর নেয় ঠিকই, কিন্তু জানে হ্যাঁ তবু একটা ভিডিও দিয়ে গেছে। কিন্তু সন্ধ্যে 6টার পর যদি হয় না, অনেকেই না ভীষণ বোর হয়ে যায় যে এখনও দিচ্ছে না এখনও দিচ্ছে না, ঠিক আছে। কারণ বেশিরভাগ লোক ওই রান্না করার সময়, দুপুরবেলা খাওয়ার সময়, বা দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে টাইম পাস করার সময়, কখনো কেউ ব্রেকফাস্ট করার সময়, কখনো কেউ অন্য কাজ করার সময় ভিডিওগুলো দেখে। তো তাদের এনার্জি লেভেল ঠিক করার দরকার আছে, তার জন্য ভিডিওগুলো সকালে দিলে তারা হ্যাপি হয়ে যায়। তো চেষ্টা করি, বিশ্বাস করো চেষ্টা করি, কিন্তু মাঝে মধ্যে কি হয় মানে আমাদেরও মুড থাকে না রাত্রিবেলা ভিডিও করার, বা সেরকম কন্টেন্ট জবরদস্ত কন্টেন্ট থাকে না, তার জন্য ভিডিও করতে পারি না। কন্টেন্ট থাকলে চেষ্টা করি সকালবেলার ভিডিও দেওয়ার। তো যেটা বলছিলাম, তো সেখানে ম্যান্ডি সমস্ত কিছু বলার পর যেটা বলল সেটা হচ্ছে যে সেটা অর্পিতাদি কোনো একটা ভিডিওতে বলেছে ম্যান্ডি মামিকে আদৌ হচ্ছে ওই গাধা ভালোবাসে না। তো ম্যান্ডি বলছে আমি ভাবতাম যে গাধা রিয়েলি বোতল মামিকে ভালোবাসতো, তো আমি ভুল ছিলাম বলে কিছু কথা বলেছে। তো অর্পিতাদি কোয়াইট ম্যাচিওর একজন পার্সন, অনেক সিনিয়র এবং যথেষ্ট মানে বাস্তবটা দেখেছে, সমাজটা দেখেছে, তো উনি বোঝেন যে একটা ওই রকম বয়সী ছেলে মানে 10 বছরের ছোট ছেলে, তার একটা 10 বছরের বড় মেয়ে, তাও আবার বিবাহিত এবং নিজের রক্তের সম্পর্ক, মানে রক্তের নয় মানে রিলেটিভের সম্পর্ক, সেই জায়গায় সে এই ভালোবাসাটা এইরকম ভালোবাসাটা কখনো সেই লেভেলের ভালোবাসা হতে পারে না। এটার পিছনে যে রিজনটা থাকে সেটা বেশিরভাগটাই শরীর কেন্দ্রিক, ঠিক আছে, এবং এই রিলেশনগুলোর মধ্যে বোল্ডনেস থাকে, শরীর কেন্দ্রিক থাকে। তো সেটাকে পিওর লাভ যে ভালোবেসেছে তার জন্য এটা হয় না, ওখান থেকে একটা চাহিদা থেকে রিলেশনটা তৈরি হয়, এবং সেই ভালোবাসাটা ওই রিয়েল লাভ হতে পারে না, সেই যে ব্যাপারটা হয় সেটা নয়। এবং এই সব ধরনের ছেলেরা কীরকম হয়, ইঁচড়ে পাকা ছেলে, অন্য জায়গায় টেরাই মারতে পারছে না, তাই জন্য এখানে টেরাই মারতে এসেছে, ঠিক আছে। তোমরা আবার এই টেরাইটা বললে আবার বলো না মানে আর কি গন্ডগোল আর কি, না এটা টেরাই মারছি ইচ্ছা করে বলছে, তো মারতে এসেছে। তো সেটা যে রিয়েল লাভ নয়, ওটা পিওর লাভ নয়, এটা তো পরিষ্কার, ওটা তো স্বার্থেও মিশেছে। ও জানে পয়সাও খরচ হবে না, বিনা পয়সায় মামার ঘাড়ে বন্দুক রেখে আমি পটাত করে গুলি করতে পারবো। তো সেই জায়গা থেকে মামিকে আর কি মোল্ড করে, মানে মামিকে মোল্ড করে মানে কি, দ্যাট মিনস মামিও তো প্রশ্রয় দিয়েছে অবশ্যই, কিন্তু মামিকেও মোল্ড করে মামির পুরো ওই অ্যাফেকশানটা নেওয়ার জন্য, এবং জানি এখানে রিয়েল জিনিসটা থাকবে। কিরম রিয়েল জিনিসটা, বাইরে গেলে তো আর সেই জিনিসটা হবে না, ভিতরটা ভীষণ মেকানিক্যাল হয়ে যাবে, কিন্তু এখানে হলে কি ওই একটা থাকবে আর কি, যে ভালোবাসার একটা ফিলিংস থাকবে, আর তাতে স্যাটিসফ্যাকশানটা সেই জায়গায় থাকবে না। তো সেই জন্যই এই জিনিসটা করেছে। তো সেটা ম্যান্ডুর ভুল ধারণা ছিল যে না তোমার ভালোবাসতো, কিন্তু ম্যান্ডো এখন বুঝতে পেরেছে ভালোবাসেনি, কারণ তার কাছে প্রমাণ এসছে। কিসের প্রমাণ না, কোনো একজন ওকে চ্যাট দিয়েছে এবং সেখানে দেখছে যে ভাগ্নু আরও 2-3 জনের সঙ্গে গুলছাড়িয়া ওড়াচ্ছে। তার মানে যে মানে ভাগ্নু রিলায়েবল নয়, ভাগ্নু যে একটা কথা বলেছিল মামির কাছে আমার কেউ রোচে না, হ্যাঁ সেটা আর কি সত্যি নয়। আরে মামির কাছে তো ওরকম দেখাতেই হবে, তুমি ছাড়া আমার গতি নেই, তুমি ছাড়া আমার কাউকে রোচছে না, ঠিক আছে, তো এটা তো বলতেই হবে, তবে তো মামুর মানে মামির ওই সেই অ্যাফেকশানটা থাকবে, মামির সেই লেভেলের পেয়ার দেবে, তো তার জন্য তো ভগ্নু এই কাণ্ডটা করবে, কিন্তু ওদিকে অন্যদিকে গুলছাড়িয়া ওড়ায়। তো এখান থেকে না আমার একটা কনফিউশন তৈরি হয়েছে, আমার যেন মনে হচ্ছে যে এটা
আমাদের ম্যান্ডু একটা চাল খেলেছে, এটা আমার মনে হচ্ছে। সেটা হচ্ছে মনে হচ্ছে ম্যান্ডু কাউকে না কাউকে দিয়ে একে প্রভোগ করিয়ে মানে দেখছে, হাই হ্যালো করিয়ে দেখছে। তো মোটামুটি সেটা একটা কোনো আইডি খুলিয়ে তাকে দিয়ে ওকে আর কি হোয়াটসঅ্যাপ করিয়েছে, বা ইনস্টাতে বা ফেসবুকের মেসেঞ্জারে মেসেজ করিয়ে তার সঙ্গে হাই হ্যালোর সম্পর্ক করিয়েছে এতদিন ধরে, ই নিয়ে বিনি করানোর পরে এখন ব্যাপারটাকে সেই জায়গায় নিয়ে গেছে। এবং এটা আমার মনে হচ্ছে রেডিমেড তৈরি করা। এবং করিয়ে ম্যান্ডু আজকের একদম কনফিডেন্টলি বলছে যে এরকম ব্যাপার, মানে এটা মানে একটা রেডিমেড আর কি তৈরি করা। তো এই জায়গা থেকে অনেকেই এই আমাদের ভাগ্নুকে ওই ফোকলুর সঙ্গে তুলনা করছে। ফোকলুর যেমনি সমস্ত কিছু ম্যান্ডি বলছি টিনু ওপেন করে দিয়েছিল যে কীভাবে বৌদিবাজি করেছে, ঠিক এরও সেরকমভাবে মামি ছাড়াও যে অন্য মা বাজি করে সেটাও আজকের ভগ্নুর ব্যাপারগুলো ম্যান্ডু আর কি মুখে রিভিল করেছে। দেখাতে কোনো দিন পারবে না, প্রমাণ চাইলে দেখাতে পারবে না, কোনো দিনই দেবে না, কারণ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে, কারণ ওটা তো রেডিমেড করা হয়েছে। বুঝতে পেরেছো তো? মানে যে আইডিটা ক্রিয়েট করে, মানে যেই হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ওটা একটা পুরো ফেক জিনিস দিয়ে ও করিয়েছে ওই প্রমাণগুলো রাখবার জন্য, ঠিক আছে? মানে ভগ্ন এক্সপোজ আর কি, মুখেই এক্সপোজ, কিন্তু ওর কাছে তো সেগুলো রয়েছে। এবং এটাও বলেছে যে যদি বোতলের সঙ্গে যোগাযোগ থাকতো তাহলে বোতলকে দেখাতো। আবার এটাও বলেছে যদি বোতলের সঙ্গে যোগাযোগ থাকতো তাহলে কি আমি এগুলো পেতাম। তার মানেটা কি? এটা রেডিমেড তৈরি করেছে আমার যতটা মনে হচ্ছে, যেটা কাউকে দিয়ে করিয়েছে রেডিমেড। আমার তো মনে হয় স্যান্ডিও করতে পারে ওরকম অন্য কিছুভাবে, তো কে করছে বুঝতে পারছি না। তো যাই হোক, এইটা ওর থেকে মানে কি বলবো, ভগ্নু যে মামির প্রতি লয়াল এটা নয়, ভগ্নু হচ্ছে বিট্রে করা, দাগাবাজ নিকলা, এটা পরিষ্কার। আচ্ছা, গেল এটা। এইবার তার বক্তব্য যে প্রতিদিন আর কি মামি এসেটা বলে যে এর নামে নিন্দা করেছিস, ননদের নামে নিন্দা করেছিস, ছোটো মার নামে নিন্দা করেছিস, তারপরে হচ্ছে তোর আসমানের বউয়ের নামে নিন্দা করেছি, আর তারপরে হচ্ছে এখন বলছে মল্লিকার নামেও নিন্দা করেছি। এবং নিন্দা করার স্পেসিফিক দিনটা কোনটা বলছে যে বিয়েবার্ষিক দিন। বিয়েবার্ষিক মানে ম্যান্ডির বিয়েবার্ষিকীতে যে বোতল গিয়েছিল সেটা কথা বলছে, যে সেই দিনই সব নিন্দাগুলো করেছে। এবার ম্যান্ডুর কথা হচ্ছে যে হ্যাঁ, তুই আমার বিয়েবার্ষিকীর দিন এলি, আমাকে সাজালি, আমাকে শাড়ি ঠাড়ি পরালি, তারপরে আমরা রান্নাঘরেও কিছুক্ষণ কথা বলছিলাম। তো সেই সময় তোর হেডফোনে এবং তোর ফোনে ভিডিও কলিংয়ে ভাগ্নু ছিল, এবং সেই সময় জানলা দিয়ে আমার বড় যা কথা বলছিল, তাই ফোনটাকে তুই এরম আড়ালে রেখেছিলিস। তারপরে ভাগ্নু সবসময় মামি যেখানেই যায় সেখানে সঙ্গে मैं जहाँ जहाँ जाऊँ मेरे साथ तू रहे, এরম ব্যাপার আর কি, সব জায়গায় প্রেজেন্ট থাকে ভিডিও কলিংয়ে। আর মামির একটু ভিডিও কলিং করার স্বভাব আছে, এটা আমি জানি। তো মানে শুনেছি লোকের কাছে একটু ভিডিও কলিং করে সবাইকেই, ইভেন ভিউয়ার্সকেও ভিডিও কলিং করে। বুঝতে পেরেছো তো? এতটাই ও ভিডিও কলিংয়ে অ্যাডিক্টেড আর কি। তো ভগ্নু সবসময় ভিডিও কলিংয়ে থাকে, কানে হেডফোন গোজা আর ফোনটা হাতে করে নেওয়া। ছোটো মাও সেদিনকে বলছিল যখন ঢুকছিল, এন্ট্রি নিচ্ছিল তখনও তাই। আচ্ছা, তারপরে বললো রান্নাঘরেও ভগ্নু ছিল, আর সেই সময় ভগ্নুর তো কোনো কাজ নেই, বেকার ছেলে তো আর ওইদিকে তোমার যা হচ্ছে তোমার জানলায় ছিল, সেই জন্য ফোনটাকে নিচুর দিকে করে নিয়েছে। সেই সময়ও ভগ্নু ছিল, সেই সময় ম্যান্ডির সঙ্গে কথা বলছিল, ঠিক আছে? মানে ওর সঙ্গে মুখোমুখি কথা, আর ভগ্নু ছিল ওই কানেকশানে, লাইনে ছিল, এরকমই তো বললো ম্যান্ডু। তো এই সময় ম্যান্ডু বললো যে তার মধ্যে আমি কত লোকের নিন্দা একদিনে করেছি, সবার নিন্দা করেছি, তাহলে তুই প্রিয়াঙ্কাকে কেন বাদ দিলি, আর ওই যে আমার ব্লগ যাদের আর কি ওই নিলয়দা, ওদের বা বাদ দিলি কেন, আর আমার শ্বশুর শাশুড়ির নিন্দাটাই বা বাদ দিলি কেন? না, সময় সুযোগ হলে নিশ্চয়ই বলবে, চিন্তার কোনো কারণ নেই। তো একদিন আমি কত নিন্দা করেছি, তার মধ্যে আবার ভগ্নুর সঙ্গে আমি সেদিনকে আলাপ করেছি, কথা বলেছি প্রথম, ঠিক আছে? তারপরে হচ্ছে আবার সেই আগের জিনিস নিয়ে ওর সঙ্গে আলোচনা করেছি, সেই বুঝতে পেরেছো কোনটা? হ্যাঁ, ম্যান্ডিকে জিজ্ঞেস করেছে তোর মনে পড়ে, ম্যান্ডি নাকি বলেছে। তা বলছে কি করবি আসলে? চলে যাব দি, চলে যাব, সংসারে কিচ্ছু নেই, বিশ্বাস কর, সংসারে কিচ্ছু নেই, চলে যাব, সেদিনই বলেছে নাকি। তো সেটাও সেদিন বললো, হুলুলার কথাও সেদিনকে হলো, এদিকে ভাগ্নুর সঙ্গেও সেদিনকে ম্যান্ডি কথা বললো, তারপরে সবার নিন্দা সেদিন করলো, কত কি সেদিন করলো।
এটা নিয়ে বক্তব্য। আচ্ছা, তারপরে বক্তব্য হচ্ছে যে মল্লিকার ব্যাপারটা বলছি, তা আমিও ভিডিওতে বলেছি, আর ম্যান্ডিও বলছে যে ওটা তো আমি বললাম যে মল্লিকার বাড়ি যাবো এরকম সেলাই ফেলাই করতে দিতে, তো তার মধ্যেই ওই কথাটা শুনে ওরকম করে ভিডিওতে বলে দিয়েছে। তারপরে এবার মল্লিকার বাড়িতে গেলেই বলে সেই দেখেছো আমি বলেছি বলেই গেছে। হ্যাঁ, ওটাই মনে করে, ও নিজেকে সবসময় প্রিটেন্ড করে যে ওর যা করছে সেটার জন্যই ম্যান্ডি সমস্ত কিছু করছে। ম্যান্ডি যদি বোতলের কথা শুনেই সমস্ত কিছু করে তাহলেও বুঝতে হবে ম্যান্ডি কন্টেন্ট দিচ্ছে এবং ম্যান্ডি চায় যে তাকে নিয়েই কন্ট্রোভার্সি হোক। এই যে ম্যান্ডির কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো দেওয়ার পিছনের রিজন তো এটাই, যে ব্লগিং থেকে কন্ট্রোভার্সি করো, আবার কন্ট্রোভার্সি থেকে কন্ট্রোভার্সি করো। আর আমি তোমাদেরকে নিয়ে বললে তোমাদেরও ইচ্ছে থাকবে আমার ওই ব্যাপারটার উত্তর দেওয়ার, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা জেনারেলি সেটাই করে, তো সেটা দেওয়ার উত্তর মানে দেওয়ার ইচ্ছে থাকবে, তাহলে সে থেকেও কন্ট্রোভার্সি হবে। তাহলে অ্যাকচুয়ালি কী হলো? ম্যান্ডি অ্যান্ড ব্যান্ডি, এর বাইরে কিছু না। বোতল তো ম্যান্ডিকে নিয়ে বলছেই, বাদই দাও, তার দুটো ভিডিও হলে দুটো ভিডিও ম্যান্ডিকে নিয়ে। এবার তারপরে বোতলকে নিয়ে যারা ভিডিও করছে, তো বোতলকে বলতে গিয়ে ম্যান্ডির ব্যাপারটা চলে আসছে, ম্যান্ডি বোতলের ব্যাপারটা যেহেতু চলছে, আবার ম্যান্ডির ভিডিও দেখে তারা ম্যান্ডির কন্টেন্ট করছে। আবার ম্যান্ডি যদি একটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও দেয় সেটা দিয়ে কন্টেন্ট হচ্ছে। তাহলে আলটিমেটলি একটা মেয়ে, মানে একটা কেউ কন্ট্রোভার্সি ভিডিও কটা করতে পারে? 3-4টে ম্যাক্সিমাম, খুব কম লোক 5-6টা করে ভিডিও করতে পারে, খুব রেয়ার, 1-2 দিন হতে পারে। তাহলে এই 3-4টে ভিডিওর মধ্যে তো ম্যান্ডি আর বোতলের বাইরে তোমরা যেতেই পারবে না। আর ম্যান্ডি তো সেটাই চাইছে যে যেও না। আর ম্যান্ডি জানে যে বোতল এখন ওর এগেনস্ট ভিডিও করলে কন্ট্রোভার্সিটা সেই লেভেলের আপে হয়, ঠিক আছে? তো এবার আর যারা আছে তারা তো আছেই, তার সঙ্গে সঙ্গে বোতলও সেই লেভেলের কন্টেন্ট দিচ্ছে। এবার বোতলের কন্টেন্ট থেকে লোকে কন্টেন্ট করছে, তাহলে অল জায়গায় শুধু ম্যান্ডিরই কন্ট্রোভার্সি চলবে। আর এটাই একটা ট্রিক্স অ্যাপ্লাই করেছে ম্যান্ডি। আচ্ছা, বাই দ্য ওয়ে, তার মধ্যে ম্যান্ডি আরেকটা কথা বলেছে যেটা আমি মনে করি একদম সম্পূর্ণ সত্যি কথা বলেছে বা ঠিক কথা বলেছে। সেটা হচ্ছে ম্যান্ডি বলছে যে এই যে কন্ট্রোভার্সিটা যেটা নিয়ে অর্পিতাদি বলেছে আর কি, যে তুমি কেন আবার সেকেন্ড টাইম বোতলের সঙ্গে জড়ালে, তো সেখানে ম্যান্ডি বলেছে যে অ্যাকচুয়ালি আমি ওকে ভালোবেসেছিলাম, ভালোবাসার কোনো কারণ নেই, কিন্তু আমি বিশ্বাস ওকে কোনোদিন করতে পারিনি। আচ্ছা, এইবার এখানে আমার কথাটা আছে, অনেকেই আমাকে বলেছে যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা থাকে না। না, আমি বাস্তব জীবনে প্রচুর এমন জনদের চিনি যাদের মধ্যে ভালোবাসা রয়েছে, ভালোবাসে, একে অপরকে ভালোবাসে, কিন্তু কোনো এক পোর্শন থেকে সন্দেহবাতিক মানসিকতা রয়েছে। ভালোবাসলেও কোথাও থেকে না বিশ্বাস করে না, কোনো একটা জায়গা থেকে কোনো কিছু দেখে বিশ্বাস করে না, কিন্তু ভালোবাসে না তা নয়, ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু ওই ভালোবাসা নয়। অ্যাকচুয়ালি ভালোবাসা আর বিশ্বাস এই দুটো যদি থাকে, সেই ভালোবাসা একদম পিওর হয় এবং সেই ভালোবাসা বিচ্ছেদ হওয়া খুব মুশকিল। আর যেই ভালোবাসা অন্যভাবে, মানে ইনফ্যাচুয়েশন থেকে ভালোবাসা, ভালো লাগা থেকে ভালোবাসা, মানে কোনো কাউকে কোনো জিনিসে ভালো লাগছে সেই জন্য ভালোবাসা, অথচ বিশ্বাসটা নেই, আর বিশ্বাস করার মতো কিছু তো নেই, কারণ ম্যান্ডি তো ভুক্তভোগী। তো সেই ভালোবাসাটা সেই রিয়েল জায়গায় যায় না। তো ম্যান্ডি বলেছে যে হ্যাঁ ভালোবাসতাম, কিন্তু বিশ্বাস ছিল না। বিশ্বাস না থাকারই কথা, কারণ আগে যা ঘটনাটা ঘটেছে, পরে যে ভালোবাসাটা এসেছে সেটা হচ্ছে ওই সরি বলে আবার আলগা পিরিত দেখিয়েছে, তাতে একটা ভালো লাগা থেকে ভালোবাসা হয়েছে। তো সেই জন্য আবার ওকে আর কি বিশ্বাস করে কাছে টেনে নিয়েছিল। এবং ও বলছে আমি কিন্তু কোনোদিনই বোতলের কাছ থেকে খুঁচিয়ে ওর ভিতরের খবর তথ্য জানতে চাইনি, ও নিজের মতো করে বলেছে, বাট আমি যত্ন করে সেগুলোকে রেখে দিয়েছি। এক্স্যাক্টলি এই জায়গা থেকেই পরিষ্কার বোঝা যে তোমার ওকে বিশ্বাস ছিল না, এবং তুমি জানতে কোনো না কোনো সময় ও আবার ছোবল মারবে, এটা তুমি জানতে, এবং সেই জায়গা থেকেই তোমার ভালোবাসাটা পিওর ছিল না। কারণ যখনই তুমি কাউকে ব্লাইন্ড সাপোর্ট করবে সেটা পিওর হয়ে যাবে, মানে ব্লাইন্ড, মানে সেখানে কোনো খুঁত ধরবে না, তোমার কোনো সন্দেহ হবে না। আর যখনই তোমার কোনো সন্দেহ হবে যে এ আমাকে আবার বিট্রে করতে পারে, এ আবার আমাকে মানে কামড়াতে আসতে পারে, তাহলে আমি সমস্ত কিছু রেখে দিই। তার মানে তোমার মধ্যেও পিওরিটি ছিল না, সে করতে পারবে সেটা আলাদা কথা, বাট তোমার মধ্যে পিওরিটি ছিল না, তুমি জানতে কখনো না কখনো এই জিনিসগুলো আমি কাজে লাগাতে পারবো। তার কারণটা কি? তার কারণ তুমি ওকে বিশ্বাস করতে না, এবং সেই বিশ্বাস করতে না বলে তুমি সেগুলোকে গচ্ছিত করে রেখে দিয়েছিলে, কারণ তুমিও কিন্তু রিভেঞ্জ মেন্টালিটি রেখেছিলে। অবশ্যই এটা রিভেঞ্জ মেন্টালিটি, ঠিক আছে? আর যেখানে পিওর ভালোবাসা থাকে সেখানে রিভেঞ্জ থাকে না। যদি মন থেকে পিওর হার্টেড ভালোবাসা থাকে, পিওর সোল ভালোবাসা থাকে, সেটা কখনো রিভেঞ্জ মেন্টালিটি নিতে পারে না, সেখানে ক্ষমা হয়,
সেখানে ক্ষমা হয়, ঠিক আছে, সেখানে কখনোই রিভেঞ্জ থাকে না। অর্থাৎ তোমার যে সেকেন্ড বার বোতলের প্রতি ভালোবাসা সেটা কোনোদিনই পিওর ছিল না, একটা অ্যাফেকশান ছিল, একটা ভালো লাগা থেকে একটা ভালোবাসা হয়েছিল, বা হয়তো লোক দেখানো একটা শো অফ ভালোবাসা হয়েছিল অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখানোর জন্য, হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু পিওর ছিল না। পিওর থাকলে রিভেঞ্জ মেন্টালিটি আসে না। যেদিন জানবে কোনো জিনিসে তোমার রিভেঞ্জ নেওয়ার ইচ্ছা হবে এবং সে যদি কিছু করে তাহলে আমি টিট ফর ট্যাট করব, এই মেন্টালিটি যদি কোনোদিন পজেস করো কোনো কাউকে পছন্দ হওয়ার পর, তার মানে জানবে তার মধ্যে পিওর নিখুঁত ব্যাপার নেই, সেটার মধ্যে রিভেঞ্জ মেন্টালিটি রয়েছে, মানে সেটা লোক দেখানো, শো অফ, সেই ভালোবাসার সেই গুরুত্ব হয় না। তো সেটা পুরো ক্লিয়ার, এবং তুমি জানতে কোনো না কোনো দিন এরকম আসবে আর সেদিনকে তোমার এগুলো কাজে লাগবে, তাই তো তুমি রেখে দিয়েছিলে যত্ন করে, ঠিক আছে। ওকে বিশ্বাস তো তুমি করতে পারোনি, আর বিশ্বাস করার মতো জিনিস নয়, এমন নয় যে তুমি কেন বিশ্বাস করো নি আমি বলবো, বিশ্বাস করার মতো জিনিস নয়, কারণ তুমি জানো ও গিরগিটি যখন তখন রং পাল্টে দেবে, কারণ ওর কাছে মেন ফোকাসই হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। আমাদের সবার কাছে মেন ফোকাস কন্টেন্ট, ঠিক আছে, আর পয়সার জন্য আমরা কাজ করি, কিন্তু ওর কাছে ওই যে ও বলে ভালোবাসি, এই স্যাক্রিফাইস, হ্যাঁ না তার বেকার কথা, ওর কাছে কন্টেন্টের বেশি কিছু নয়। কারণ টিনার ব্যাপার থেকে আমি প্রত্যক্ষভাবে ওর সঙ্গে তখন তো আমার 2-4টে কথা হয়েছে, আমি বুঝতে পেরেছি ও ঠিক কতটা কন্টেন্টের জন্য মরিয়া, কন্টেন্টের কাছে ঊর্ধ্বে কিছু নয়, তবে অতএব ওর ভালোবাসাগুলো নিখাত কোনো দিনই নয়। তাহলে যে নিখাত ভালোবাসে না তার তো মানে তোমার সঙ্গে বিট্রেমি করবে, আর তাহলে তুমি সেগুলো রিভেঞ্জ নেবে। এবং তুমি এই কথাটা ঠিক বলেছো যে ওর ঠাইরে ঠুরে ব্লগিং চ্যানেলের মাধ্যমে অনেক কিছু বাইরে বের করছিল। আমি তখনকার ভিডিও থেকে গোল্ডি দিদি যখন এসে বললো তখন আমি দেখতে শুরু করি যে হ্যাঁ সত্যিই তো ওর ব্লগ চ্যানেল, কারণ আমি ওর ব্লগ চ্যানেল তেমন একটা ফলো করি না কন্টেন্ট না থাকলে, রেগুলার বেসিস তো দেখা সম্ভব না। হ্যাঁ কন্ট্রোভার্সি ভিডিও দেখি, কারণ ওখান থেকে কন্টেন্ট করি, ব্লগিং থেকে রেগুলার দেখি না। যখন ওর ব্লগিংয়ে কন্টেন্ট থাকে, সেরকম কোনো কিছু থাকে, কেউ এসে বলছে, তখন গিয়ে দেখি, নালে দেখি না। তো সেই জায়গা থেকে বুঝতে পারলাম যে হ্যাঁ ও কিন্তু ঠাউরে ঠুরে হিন্টস দিচ্ছিল। যবে থেকে বঙের ব্যাপারটা তুমি করেছো তবে থেকে ব্যাপারটাকে আউটবাস্ট করতে এসেছে, তার আগে কিন্তু ও ঠাউরে বলেই যাচ্ছে। অ্যাকচুয়ালি ও মানতে পারেনি এই যে ওর বাইরে তোমরা আলাদা করে গ্রুপ করতে পারো, বা ওকে কেউ নেগলেক্ট করে তোমাদেরকে আলাদা করে নিমন্ত্রণ করতে পারে, সেখানে ও নিজে যে হেও সেটা প্রমাণিত হয়ে গেছে, আর সেই জায়গাটা ও নিতে পারেনি, ঠিক আছে, কারণ বড়াই করে বলছিল তো তার জন্য। তো যাই হোক, এবার সেই জায়গা থেকে ওই জন্য তোমাদের সম্পর্কটা হয়, আর তখন কিন্তু ঠাউরে সমানে বলে যাচ্ছিল, সব কিছু প্রকাশ করছিল, ঠিক আছে। এইবার যখন তুমি জানতে পারলে আবার দেবশ্রীদির কাছেও কিছু পাঠিয়েছে, অর্পিতাদির কাছেও কিছু পাঠিয়েছে, আমিও বুঝতে পারিনি, কিন্তু অর্পিতাদির ভিডিও দেখে পরে বুঝতে পারি ও আচ্ছা অর্পিতাদির কাছেও কিছু পাঠিয়েছে। তো এইগুলো করার পরে তোমার মনে হলো তুমি বা চুপ করে থাকবে, কারণ রিভেঞ্জটা তোমরাও নিতে পারো, তো তোমরা নিয়েছো। তবে এখানে আমি বলতে পারি স্যান্ডি দাদার অনেকটা কৃতিত্ব রয়েছে, ঠিক আছে, কারণ স্যান্ডি দাদা তোমাকে অনেকভাবে হেল্প করেছে আর কি। আর আমি বুঝতে পেরেছি স্যান্ডি দাদাই মানে এইসবগুলো প্ল্যানগুলো করেছে আর কি, যে এগুলো এইভাবে করাও। তো যাই হোক, সেগুলো থ্রো করেছো। তো আলটিমেটলি তাতে কার কী হয়েছে জানি না, বাট আমার লাভ হয়েছে। যদি বলো কেন, কারণ তোমরা যত এরকম ধরনের কন্ট্রোভার্সিয়াল টপিক দেবে তত আমরা কন্টেন্ট পাবো, আর কন্টেন্ট পেলে সেটা নিয়ে কাজ করব। আর চেরা কন্টেন্টে কাজ করতে না খুব সুবিধা, তো নিজের চেনা গণ্ডির মধ্যে কথা বলতে গেলে ভালো লাগে, স্বতঃস্ফূর্ততা বেশি এসে যায়, তো সেটা আমাদের জন্য ঠিকই হয়েছে। এই আজকের ডেটে আমি বলছি, এই যে তুমি আর তোমাদের বোতল যতদিন ধরে এরকমভাবে কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র দিচ্ছ, ততদিন আমাদের প্রফিটই প্রফিট। এবং অনেক ভিউয়ার্স আমাদেরকে অনেক কিছু বলছে যে এটা কেন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি দেখো, ভিউয়ার্সদের যতদিন ইন্টারেস্ট থাকবে, মানে বেশিরভাগ ভিউয়ার্সের, তখন সেটা নিয়ে আমরা কন্টেন্ট করব। তো আমি দেখতে পাচ্ছি ম্যান্ডি আর বোতলের এই যে ক্যাওয়াসটা, তার মধ্যে লোকে ইন্টারেস্ট দেখাচ্ছে, তাহলে সেটা নিয়ে কন্টেন্ট করবো না কেন বলো? যেটা নিয়ে মানুষ ইন্টারেস্ট দেখাবে সেটা নিয়ে তো কন্টেন্ট করব, তাই সেটা করছি। তো বাই দ্য ওয়ে, যেটাই হোক আমার জন্য খুব ভালো হয়েছে। তুমি আর একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নিজেকে যদি রিপ্রেজেন্ট করো, না রেগুলার না, যখনই করো, রেগুলার করবে বলছো না সেটা আমি বুঝতেই পেরেছি, রেগুলার ওরমভাবে করা সম্ভব না, কিন্তু যতদিন এই কন্টেন্ট দেওয়ার জন্য কন্ট্রোভার্সি করো ততদিন লাভই লাভ। কন্টেন্ট পাচ্ছি, করছি, ঠিক আছে, লাইভ করছি, ভিডিও করছি, আর কি চাই, ঠিক আছে। তো যাই হোক, এই ভিডিওটা আমার প্রচুর বড় হয়ে গেল, আমার রোজই না ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর দেখো, আমার কিন্তু কোনো কাট নেই, একভাবে আমি বলে যাচ্ছি, তার কারণ হচ্ছে কথাগুলো এইভাবেই বলতে হবে, তো অতটাই তো জমে আছে, তো পুরোটা তো বলতে হবে, তার জন্য বলে যাচ্ছি। তো ওভারঅল বুঝিয়ে দিলাম পুরো ব্যাপারটা। আর গাধা যে লয়াল হবে না এটাই খুব স্বাভাবিক। তুমি কি করে এই ভুলটা বুঝলে যে একটা এই ছেলে কীরকম লয়াল হবে? এবার এখানে তোমার
ওই পুরনো কথাটা মনে হয় যে এই ধরনের ছেলেরা না, এই ধরনের ছেলেরা অ্যাকচুয়ালি কিসের পিছনে ছোটে, এতদিনে হয়তো তোমার সেই ম্যাচুরিটিটা গেন করেছে, তুমি বুঝতে পেরেছো যে কিসের পিছনে এরা অ্যাকচুয়ালি ছোটে। আর ব্যাপারটা হচ্ছে জানো তো, মোহ, ইনফ্যাচুয়েশন, নেশা খুব মারাত্মক জিনিস, একবার লেগে গেলে চট করে ছাড়া যায় না, ঠিক আছে? তো তুমিও বুঝতে পেরেছো নেশা লাগিছে রে, কোন নেশা লেগেছিল, আর এও বুঝতে পেরেছে। তো যাই হোক, তুমি যতই বোতলকে বলো, বোতল কিন্তু এখন বুঝবে না, বোতল এখন ভগ্নু প্রেমে মোহিত। তাই তুমি ভগ্নুর নামে যে কথাই বলো সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে ঠিকই, কিন্তু মামিকে তুমি এখন ফিরিয়ে আনতে পারবে না যতক্ষণ না জোর কা ধাক্কা ধীরে ধীরে সে লাগে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত।